হচ্ছে আমি গাজীপুর খামার বাড়িতে কাজ করতেছিলাম। হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড, নাম হচ্ছে পাখি, সে আমাকে কল করলো, করে বলতেছে যে শান্তা তুমি কি কাজে আসতে পারবা, একটা মিউজিক ভিডিওর কাজ ছিল, তো 7,000 টাকা পেমেন্ট দেওয়া হবে। এমনিতে আমার পেমেন্ট হচ্ছে 3,000 টাকা, সে জায়গায় আমাকে 7,000 টাকা বলছে। তা আমি ভাবলাম যে যেহেতু ঈদটা সামনে তাহলে যাই, যেহেতু ওই জায়গায় আছে। তারপরে হচ্ছে আমাকে সন্ধ্যা প্রায় 5টা 6টার দিকে ফোন দিছে, দিয়ে বলতেছে এখন তো খুব রাত হয়ে যাবে, তুমি একটা কাজ করো, বাইক দিয়ে চলে আসো। তা আমি হচ্ছে বাইক দিয়ে গেলাম ঢাকা জুরান রেলগেট, আমাকে নিয়ে গেছে। তো ওইখান হুম, থেকে সেই ব্যক্তিটাই হচ্ছে মানে ওই বাইক ভাড়াটা দিয়ে আমার একটা সিএনজির মধ্যে উঠাইছে। তো ওই সিএনজিটা হচ্ছে তাদের সাথে যুক্ত ছিল, বুঝতে পারিনি আমি। তো আমাকে হচ্ছে নিয়ে গেছে, তো যাওয়ার পরে দেখলাম একটা ফ্ল্যাট বাসা, এটা নিচতলায় ফ্ল্যাট বাসা। তো আমি বললাম যে ভাইয়া এই জায়গায় তো কেউ নাই, আর যে মেয়েটা আমাকে শিডিউল দিছিল সে মেয়েটাও সেখানে নাই। দেখলাম যে ওই মেয়েটা নাই, তো আমি জিজ্ঞেস করলাম ভাইয়া যে ওই মেয়েটা কোথায়। বলতেছে সে অন্য একটা কাজে পাঠাইছি, সে অন্য একটা কাজে গেছে। তো আমি তখন ওই মেয়েটাকে আমি অনেকবার কল করলাম, দেখলাম ফোন অফ, মোবাইলে রিং হইতেছে না, মোবাইল বন্ধ দেখাইতেছে। তারপরে আমি আবার হচ্ছে বললাম যে ভাই এটা তো স্পট না, বলতেছে সকালবেলা আমাকে স্পটে নিয়ে যাবে, এখন রাত হয়ে গেছে, রাত্রে আর কোনো কাজ নেই। তো হচ্ছে সে আমাকে বিরিয়ানি মিরিয়ানি আনছে, রাত্রে খাবার দিছে, খাইছি। খাওয়ার পরেই না আমার কেমন জানি খালি ঘুম পাইতেছিল। পরে রাত্রে আমি তখন বাজে হচ্ছে 11টা, আমি আমার হাজবেন্ডকে কল করছি যে এরকম এরকম আমাকে তো বলছে যে স্পট, এখন তো স্পট না, আর কোনো একটা লোকজনও নাই, সে একা। তো আমার হাজবেন্ড বললো কি সাবধান তুমি দুয়ার আটকে শুয়ে থাকো। তো তার কথা মতো আমি দুয়ার আটকে শুয়ে গেছি, ঘুমাই গেছি। তো সকাল বাজে 8টা, আমাকে তারা ডাক দিছে। তো যেহেতু সকাল, আমার তার কোনো সমস্যা নেই, যেহেতু আমাকে এখন স্পটে নিয়ে যাবে, তাই আমি ঘর খুলে দিচ্ছি। দেওয়ার পরে আমি তাদের হচ্ছে গোসল করলাম, গোসল করার পর তারা আমাকে বলতেছে যে যে শাড়িটা দেখতেছেন আপনারা, আমি এই শাড়িটা বললো কি পরার জন্য, মানে আমাকে এমন ভাবে গল্প বুঝাইছে যে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে অত্যাচার করবে, আমাকে মারধর করবে, তাই হচ্ছে আমার হাত পা বাঁধা লাগবে। পরে হচ্ছে আমি হাত পা তাদের বাঁধতে দিছি। বাঁধতে দেওয়ার পর আমার মুখে তারা কস্টিপ মারছে। কস্টিপ মারার পর হচ্ছে কি করলাম, আমি যখন কস্টিপটা খোলাইতে গেছি তারা হচ্ছে কল দিছে একজনকে। কল দিয়ে বলতেছে কি যে আমার কাজ শেষ। যখন কাজ শেষ বলছে আমার ভয় ঢুকে গেছে, যেহেতু আমার হাত পা বাঁধা, মুখে কস্টিপ মারা। আবার ফোন দিয়ে বলতেছে আমার কাজ শেষ। তারপর আমি কস্টিপটা যেই খুলতে গেছি, এই যে আমার হাতে হচ্ছে তারা কোপ মারছে। এই যে দেখেন কতগুলা শিলি, এই যে তারা হচ্ছে আমার হাতে কোপ মারছে। তো মারার পর পুরো শাড়িটারি তো দেখতেছি নি, পুরো শাড়িটাই অবস্থা একই অবস্থা, এই যে পুরো শাড়িটা একই অবস্থা রক্ত দিয়া। হুম। তো হচ্ছে তারপর আমার থেকে, আমার হচ্ছে 3.5 বছরের বাচ্চা ছিল আমার সাথে, তারা আমার বাচ্চার গায়ে ছুরি, মানে ছুরিটা ধরে দিয়ে বলতেছে কয় লাখ টাকা দিতে পারবো, আমার কোনো বন্ধু বান্ধব আছে কিনা টাকা দেওয়ার জন্য। তা আমি বললাম আমার কোনো বন্ধু বান্ধব নাই, তো আমার হাজবেন্ডকে আমি কল করি। তারা আমার হাজবেন্ডকে কল করতে দেয় নাই, বলছে আমার হাজবেন্ডের পকেট থেকে একটা টাকাও বের হবে না, তার হচ্ছে টাকা দেওয়ার সামর্থ্য নাই। তো আমার মা বাবাকে তারা কল দিতে বলতেছে, আর বলতেছে তারা যতটুকু বলছে ততটুকুই যেন আমি তাদের বলি। পরে হচ্ছে আমার মা বাবার সাথে কল দিয়ে বললাম যে এরকম এরকম মা, তারা 1 লাখ টাকা দাবি করছে, যদি না দেয় তাহলে হচ্ছে আমাকে আমার বাচ্চাকে মেরে ফেলবে। তারা কিন্তু 2-3টা কোপ আমাকে মারছে। তার মানে আপনাকে 7,000 টাকা পেমেন্টে কাজে নিয়ে হুম। সেখানে আপনার কাছ থেকে 50,000 টাকা দাবি করছে। হ্যাঁ, মানে 1 লাখ টাকা দাবি করছে। আচ্ছা। কিন্তু আমি তো 1 লাখ টাকা দিতে পারবো না। পরে আমার মা হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছে, দেখেন আমি গরিব মানুষ, আমার পক্ষে সম্ভব না, যদি 50,000 টাকা আপনারা মানেন তাহলে হচ্ছে আমি যেভাবে হোক ভিক্ষা করে দিই, মানুষের থেকে তুইলা দিই, যেভাবে হোক আমি আপনাদের টাকাটা দিব। পরে বলছে, পরে আমার মা বলছে কোথায় টাকাটা নিয়ে আসবো, তারা ঠিকানা বলে নাই, যে বিকাশ নাম্বার দিতেছি, বিকাশ নাম্বারে টাকাটা দিয়ে দে। ওই বিকাশ নাম্বারটা কি আপনার মা চাইলে সংগ্রহ করতে পারবে? হ্যাঁ পারবে, কারণ আমাদের কাছাকাছি দোকান থেকেই হচ্ছে বিকাশটা দিছে, যেহেতু ওই টাকাটা পাঠাইছে, ওই টাকাটার মাধ্যমে নাম্বারটা হয়ে যাবে। আমাকে যখন নিয়ে যাওয়া হইলো, পরে আমার মার টাকাটা দেওয়ার পরে অনেকক্ষণ হয়েছে, পরে আমার হাত পা বাইধেই রাখছে। পরে আমি বললাম যে ভাইয়া আমার তো টাকাটা দিয়ে দিচ্ছে, আমার হাত পাগুলো এবার খুইলা দেন। পরে অনেকক্ষণ পর, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর আমাকে হাত পা খুইলা দিছে। খুইলা দেওয়ার পর এই শাড়িটা খুলে হচ্ছে আমি এই ড্রেসটা পরছিলাম, এই ড্রেসটার পিকও হয়তো দিয়ে দিবে। এই ড্রেসটা পুরো রক্তে ভিজা ছিল। তো হচ্ছে তারা আমাকে সিএনজিতে উঠাইছে, তাও চোখ বেঁধে, যেন আমি রাস্তাঘাট চিনতে না পারি। আচ্ছা, আপনাকে এই গাজীপুর থেকে যেখানে যাওয়ার কথা ছিল সেই ঠিকানাটা কি বলেছিল? ঢাকা জুরান রেলগেট। জুরাইন রেলগেট আপনি সেখানে যে নেমেছেন সেখান হুম। থেকে কোথায় নিয়েছে সেটা আপনি জানেন না? না। আচ্ছা, হ্যাঁ, তারপরে কন্টিনিউ করুন। তারপরে হচ্ছে আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে হচ্ছে যখন মানে আমাকে টাকাটা দেওয়ার পর তো তারা ছেড়ে দিছে আমাকে। হ্যাঁ। তো ছেড়ে যে দিচ্ছে, রাস্তা যখন সিএনজিতে উঠাইছে, আমার চোখটা বাঁধা ছিল, আমার বাচ্চার গলায় ছুরি ধরা ছিল। আমি ভাবছিলাম হয়তো রাস্তা বের হলে আমি চিৎকার টিৎকার দিয়ে মানুষজন জড়ো করব।
তো কিন্তু আমি সেটা পারি নাই, আমার বাচ্চার গলায় ছুরি ধরা ছিল। পরে হচ্ছে ঢাকা যে জায়গা থেকে আমাকে তারা উঠাই নিছিল, ঢাকা রেল গেট, জুরাইন রেল গেট, ওইখানে আমাকে তারা ধাক্কা দিয়ে খালি ফালায় রেখে চলে গেছে। তারপরে পুলিশ মুলিশ আসছিল, তারা আমাকে দেখানোর চেষ্টা করছিল, কিন্তু আমি জায়গাটা চিনতে পারিনি কা। তারপর হচ্ছে তারা আমাকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিছিল। তো তারা হচ্ছে বলছিল আমাকে আইনত ব্যবস্থা নিতে, 15 দিন হসপিটালে ভর্তি থাকতে হবে। কিন্তু ভর্তি যে থাকবো, আর আমার সাথে ওরকম কেউ নাইও যে আমার পিছনে তারা দৌড়াদৌড়ি করবে। আর হচ্ছে একটা, যখন আমি কোনো আইনত ব্যবস্থা নিব, অনেক টাকা পয়সারও দরকার হয়। আপনার গায়ে ছুরি দিয়ে আঘাত করেছে, আপনার সন্তানের গায়ে কোনো ধরনের আঘাত করেছে কিনা? না, তারা এমনি ভয় দেখাইছে, কিন্তু আমার সন্তানের গায়ে কোনো আঘাত করে। আর করবে কিভাবে? আমার বাচ্চাটা মনে করেন বারবার 2 হাত তুলে খালি মোনাজাত করছে যে আল্লাহ আমার আমার আম্মুর বাঁচাও। তো তারা এই জিনিসটা দেখে আমার বাচ্চার গায়ে হাত তুলে নাই। আচ্ছা, আপনার বিষয় হচ্ছে আপনার কাছ থেকে টাকা নিয়েছে, টাকা ছাড়া অন্য কিছু নিয়েছে আর? হ্যাঁ, আমার কানের জিনিস ছিল, হাতে ফোন ছিল, তো ফোনটাও নিয়ে গেছে। আর একটা কথা, কারণ যেহেতু আমাকে সবাই চিনে, আর আমার সব ফ্রেন্ডদের মাধ্যমে আমি বলতেছি যে আমার ইমু থেকে বা আমার নাম্বার থেকে বা আমার হচ্ছে ফেসবুক পেজ বা কোনো জায়গার থেকে যদি কেউ নক করে কোনো শিডিউল দেওয়া হয়, তাহলে তোমরা কেউ আমার এই শিডিউলে কোনো কেউ যাবা না। যতক্ষণ আমার গলা না শুনবা, আমি যতক্ষণ তোমাদের না বলবো, ততক্ষণ তোমরা কিন্তু কেউ কোনো শিডিউলে যাবা না। কারণ আমার ফোনটা যেহেতু নিয়ে গেছে, ওই ফোনে আমার ইমো লগ ইন করা আছে। ওইখান থেকে হচ্ছে ওই লোকটা সবাইকে মেসেজ করতেছে, এমনকি সবার থেকে নাম্বার চাইতেছে, টাকা চাইতেছে। তো সবাইকে সাবধান করতেছে আমার মতো কোনো বোনেরা বিপদে পড়ো না যায়া। তো এটাই।